দেখো প্রথম অঙ্কটায় বলছে হচ্ছে দ্য ফলোইং ইনফরমেশন ইজ গিভেন বিলো ফর ইউর কনসিডারেশন, ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট সার্টেনটি ইকুইভ্যালেন্ট কোএফিসিয়েন্ট। মানে আমাদের এইখানে তথ্য দেওয়া আছে, এই তথ্যগুলো থেকে আমাকে সার্টেনটি ইকুইভ্যালেন্ট কোএফিসিয়েন্ট বের করতে বলছে। তো সার্টেনটি ইকুইভ্যালেন্ট করতে যে আমাদের এখানে তথ্যগুলোর মধ্যে দেখো ইয়ার এর তথ্য দেয়া আছে, রিস্ক ফ্রি ক্যাশ ফ্লো দেয়া আছে, আর হচ্ছে রিস্কি ক্যাশ ফ্লো দেয়া আছে। এই তিন টাইপের তথ্য আমাদের এখানে দেয়া আছে। তো আমাদের সার্টেনটি ইকুইভ্যালেন্ট কোএফিসিয়েন্ট এটা বের করার সূত্রটা হচ্ছে কি, এটা বের করার সূত্র হচ্ছে রিস্ক ফ্রি ক্যাশ ফ্লো বাই রিস্কি ক্যাশ ফ্লো। মানে রিস্ক ফ্রি ক্যাশ ফ্লোকে যদি রিস্কি ক্যাশ ফ্লো দ্বারা ভাগ করে দেওয়া হয়, ফলাফলে যা আসবে সেটাই হচ্ছে আমাদের সার্টেনটি ইকুইভ্যালেন্ট। তো এটাকে আমরা দেখো যে আমাদের এই যে তিনটা যে কলাম দেয়া আছে, এই কলামের সাথে যদি একটা অতিরিক্ত কলাম করি, সে অতিরিক্ত কলামে যদি আমি সার্টেনটি ইকুইভ্যালেন্ট লিখে মানে কলামটা করি, তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে প্রথমে আমি এখানে সার্টেনটি ইকুইভ্যালেন্টের সূত্রটা লিখলাম, এরপরে আমি লিখলাম ক্যালকুলেশন অফ সার্টেনটি ইকুইভ্যালেন্ট সিই, দেন এখানে আমি টেবিলের ইয়ারটা লিখলাম। আমি এখানে প্রথমে রিস্ক ফ্রি ক্যাশ ফ্লোটাকে আগে লিখলাম, রিস্কি ক্যাশ ফ্লোটাকে পরে লিখলাম, এরপরে সার্টেনটি ইকুইভ্যালেন্ট। আর এটা কিভাবে পাচ্ছি সেটা উপরে এখানে সূত্র আকারে আমরা লিখে দিলাম সেটা। অঙ্কিত কেমিক্যাল কোম্পানি ইজ কনসিডারিং এ প্রজেক্ট হুইচ রিকোয়ার্স অ্যান ইনভেস্টমেন্ট অফ টাকা হচ্ছে 4 লক্ষ। এই প্রতিষ্ঠানের বা এই কোম্পানির একটা প্রজেক্টের কথা ভাবতেছে যার জন্য 4 লক্ষ টাকা বিনিয়োগ করা প্রয়োজন তার। তার মানে 4 লাখ টাকা তার খরচ করতে হবে বিনিয়োগের জন্য। দ্য এস্টিমেট স্যালভেজ ভ্যালু ইজ জিরো, বলছে ভগ্নাবশেষ মূল্য হচ্ছে জিরো। ট্যাক্স রেট বলছে 50%। তারপরে বলছে কস্ট অফ ক্যাপিটাল, কস্ট অফ ক্যাপিটালকে কেই দ্বারা প্রকাশ করা হয়, কেই দেয়া আছে হচ্ছে 10%। দ্য কোম্পানি ইউজ স্ট্রেট লাইন ডেপ্রিসিয়েশন, এখানে বলে দিছে যে ডেপ্রিসিয়েশনের জন্য সরল রৈখিক পদ্ধতি অবলম্বন করে। দ্য প্রপোজড প্রজেক্ট ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স, যেটাকে আমরা বলি হচ্ছে সিএফবিটি। সিএফবিটি অ্যাজ ফলোস, এখানে সিএফবিটি দেয়া আছে, 5টা বছর দেয়া আছে, 5 বছরের সিএফবিটি দেয়া আছে, সরি সিএফবিটি দেয়া আছে। তো যেহেতু এই অঙ্কটা 5 বছরের আলাদা করে টাকা দেয়া আছে, তো আমরা এটাকে বলতে পারি এটা হচ্ছে আয় অসমানের অঙ্ক। তো আয় অসমানের অঙ্কে আমার কাছে চাইছে কি কি, আমাকে রিকোয়ার্ডে চাইছে ডিটারমাইন দ্য ফলোইং, পেব্যাক পিরিয়ড বের করো, তারপরে হচ্ছে অ্যাভারেজ রেট অফ রিটার্ন বের করো, রিটার্ন অন ইনভেস্টমেন্ট বের করো, নিট প্রেজেন্ট ভ্যালু বের করো, ইন্টারনাল রেট অফ রিটার্ন বের করো। এই জিনিসগুলো আমার কাছে চাইছে। এখন আমি আমরা জানি যে পেব্যাক পিরিয়ড যদি করতে হয় তাহলে আমাদের সিএফএটি মাস্ট বি দরকার আছে, এনপিভি যদি করতে হয় তাহলে সিএফএটি মাস্ট বি দরকার আছে, কি তাই না? আমাদের যদি পেব্যাক পিরিয়ড করতে হয় তাহলে সিএফএটি মাস্ট বি দরকার আছে, আমাদের যদি নিট প্রেজেন্ট ভ্যালু বের করতে হয় তাহলে অবশ্যই সিএফএটি দরকার আছে। কারণ কি, কারণ পেব্যাক পিরিয়ডের জন্য আমি বলছিলাম সি ডট সিএফএটি নামে একটা ঘর করতে হয় আয় অসমানের অঙ্কে। তাহলে আগে তো সিএফবিটি দরকার, তারপরে সি ডট সিএফবিটি আসবে। তো এখানে সিএফবিটি দেয়া আছে, সিএফবিটি থেকে সিএফএটি পর্যন্ত 7 কলাম বিশিষ্ট ঘর করতে হয়। যেহেতু অঙ্কটা আয় অসমান, এবং আয় অসমানের জন্য যখন পেব্যাক পিরিয়ড রিকোয়ারমেন্টে থাকবে তখন অতিরিক্ত একটা কলাম করতে হবে সি ডট সিএফবিটি নামে। আর এছাড়া যা আছে অ্যাভারেজ রিটার্নের জন্য কোনো ঘর করার দরকার হয় না, এক্সট্রা রিটার্ন অন ইনভেস্টমেন্টের জন্য এক্সট্রা ঘর হয় না, ইন্টারনাল রেট অফ রিটার্নের জন্য এক্সট্রা কোনো ঘর হয় না, আর নিট প্রেজেন্ট ভ্যালুটা হচ্ছে সিএফএটি দিয়ে করা যায়। তাহলে আমাদের এখানে 8 কলাম বিশিষ্ট একটা টেবিল করতে হবে। তো আমরা প্রথমে কিছু কাজ করে নিব, সেটা হচ্ছে প্রথমে আমরা এনসিও বের করব। এনসিও বের করার সূত্র হচ্ছে টোটাল কস্ট প্লাস হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল। টোটাল কস্ট কত, তো এই যে আমি 4 লাখ টাকা বিনিয়োগ করবো, এটাই হচ্ছে আমাদের টোটাল কস্ট হিসেবে ধরলাম। ওয়ার্কিং ক্যাপিটাল অঙ্কে নাই, তার মানে এটাই হচ্ছে আমাদের এনসিও। তারপরে হচ্ছে ডেপ্রিসিয়েশন বের করতে হবে। ডেপ্রিসিয়েশনটা বলে দিছে যে স্ট্রেট লাইন মেথড সরলরৈখিক পদ্ধতিতে অবচয় বের করার সূত্র হচ্ছে কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু বাই লাইফ টাইম। কস্ট 4 লক্ষ, স্যালভেজ ভ্যালু বলে দিছে জিরো, লাইফ হচ্ছে 5, ভাগ করে আমরা 80,000 বের করলাম। তো এরপরে আমাদের এই টেবিলটা 8 কলাম বিশিষ্ট একটা টেবিল হবে। তো প্রথমে হচ্ছে আমি ইয়ার গুলো লিখে ফেললাম, তারপরে আমি সিএফবিটি গুলো লিখে ফেললাম, তারপর হচ্ছে ডেপ্রিসিয়েশন, এটা মুখস্থ করতে হবে। ইয়ার, সিএফবিটি থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিলে ইবিটি পাওয়া যায়। ইবিটির উপরে ট্যাক্স কাটতে হয়, যে কারণে ট্যাক্সের ঘর হচ্ছে 5, যেটা 4-এর উপরে পার্সেন্টেজ করতেছি 50%। ইএটি পাওয়া যায় হচ্ছে ইবিটি থেকে ট্যাক্স বাদ দিলে ইএটি। আমরা এভাবে পড়বো যে ইবিটি থেকে ট্যাক্স বাদ দিলে পাবো ইএটি। সো ইবিটি হচ্ছে 4 নাম্বার ঘরে, ট্যাক্স হচ্ছে 5 নাম্বার ঘরে, তার মানে 4 - 5 করলে ইএটি চলে আসবে।
সিএফএটি, সিএফএটি পাওয়া যাচ্ছে ইএটির সাথে ডেপ্রিসিয়েশন প্লাস করে, তাহলে ইএটি কততে 6 নাম্বার করে, ডেপ্রিসিয়েশন কত নাম্বার করে 3 নাম্বার করে, 6+3 করলে সিএফএটি পাওয়া যাবে। 8 নম্বরে সি ডট সিএফএটি, সি ডট সিএফএটি মানে হচ্ছে কিউমুলেটিভ সিএফএটি, মানে ক্রমযোজিত সিএফএটি, সিএফএটি গুলোকে ক্রমাগত ভাবে যোগ করতে হবে তাহলে যেটা হয়। তো এখানে আমাদের যে টেবিলের যে ফাংশনটা আছে, তো টেবিলের ফাংশনটা আমরা বুঝতে পারিনি এরকমের মনে হয় সমস্যা হওয়ার কথা না, বা বুঝবো না এরকমের না। ডেপ্রিসিয়েশন গুলো বসালাম, বিয়োগ করে জাস্ট টেবিলটা কমপ্লিট করলাম, এটুকু আমাদের কোনো সমস্যা নাই। আমাদের প্রথম যে রিকোয়ারমেন্টটা চেয়েছিল সেটা হচ্ছে পেব্যাক পিরিয়ড চাইছিল। তো পেব্যাক পিরিয়ডের সূত্রটা লিখলাম এ প্লাস এনসিও মাইনাস সি বাই ডি। এখন কথা হচ্ছে এই যে এ কোনটা, সি কোনটা, ডি কোনটা, এটা কিভাবে ধরবো? আমাদের একটা নোট আছে, নোটটা হচ্ছে এরকমের যে আমরা এই পিভিপি করার জন্যই তো মূলত সি ডট সিএফএটির ঘরটা করছি, তাই না? আমরা সি ডট সিএফএটির ঘরটা কেন করলাম? পিভিপি করার জন্য, তা না হলে তো আমরা এটা করতাম না। তো এই সি ডট সিএফএটির ঘরে এনসিওর সমান, আচ্ছা এনসিও কত? এনসিও 4 লাখ। 4 লাখের সমান টাকা দেখবো 4 লাখ আছে কিনা, নাই 4 লাখ। 4 লাখ যদি না থাকে তাহলে তার কম যে টাকাটা থাকবে সেই টাকাটা হচ্ছে সি। 4 লাখ মানে এনসিওর সমান টাকা থাকলে সেটা সি, অথবা এনসিওর সমান মান যদি না থাকে তাহলে তার কম মান কোনটা, মানে তার কাছের কম মান কোনটা, সেটা হচ্ছে সি। সি এর সোজা যে ইয়ারটা থাকবে, যে বছরটা থাকবে সেটা হচ্ছে এ। সি এর সোজা যে বছরটা থাকবে সেটা হচ্ছে এ। এই সি এর ঠিক নিচে সিএপিটির মানটা হচ্ছে ডি। সি এর নিচের সিএপিটির মানটা হবে হচ্ছে ডি। আর যদি কখনো নিচে মানটা না পাই, মনে করো সাপোজ যদি আমরা এই পঞ্চম বছরে যদি সি পাইতাম, তাহলে আমরা ডি কি নিচে পাইতাম? পাইতাম না। তখন ওর না, পাশে যে মানটা থাকবে ওই মানটাকে আমরা ডি ধরবো। কোন কথা কি? পাশে ভাইয়া? এই সিএপিটির মান, বাম সিএপিটির পাশে। মান বাম পাশে, বাম পাশের সিএপিটির মানটা হচ্ছে ও, আমরা ডি ধরতাম। উম, তো আমরা জাস্ট ওই মানগুলো এখানে বসায় দিয়ে ক্যালকুলেশন করব। তারপরে অ্যাভারেজ রেট অফ রিটার্ন সূত্রটা লিখবো। অ্যাভারেজ রেট অফ রিটার্নের সূত্র হচ্ছে অ্যাভারেজ ইএটি বাই অ্যাভারেজ এনসিও গুণ 100। তো অ্যাভারেজ ইএটি কিভাবে বের করতে হয় সেটা আমরা জানি। এই যে ইএটি গুলো যোগ করব, ইএটির যোগফল, এই যোগফল 5, যেহেতু 5টা বছরের, তাহলে 5 দিয়ে ভাগ করলে আমাদের অ্যাভারেজ চলে আসবে, অ্যাভারেজ ইএটি। অ্যাভারেজ এনসিও বের করার সূত্র আছে, আমরা সেই সূত্রে ফালাবো। ওয়ার্কিং ক্যাপিটাল প্লাস স্যালভেজ ভ্যালু প্লাস টোটাল কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু বাই 2। আমি এই সূত্র দিলাম, মান বসাবো, বের হয়ে চলে আসবে। আবার এটাও মনে রাখতে পারি যদি অঙ্কে ওয়ার্কিং ক্যাপিটাল আর স্যালভেজ ভ্যালু না থাকে, এটুকু আমরা শর্টকাটে মনে রাখতে পারি, যদি অঙ্কে ওয়ার্কিং ক্যাপিটাল এবং স্যালভেজ ভ্যালু না